নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারজানা তৌহিদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমরা কথা বলি সংবাদ সম্প্রসারণে। দর্শক, করোনা সংক্রমণ রোধে ঘরে থাকা নিশ্চিত করতে আমাদের অতিথিরা তাদের নিজ নিজ অবস্থান থেকে আজও যুক্ত হয়েছেন। দৈনিক ভোরের কাগজের আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আছেন আমাদের সঙ্গে গোলাম মর্তজা। এছাড়া আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হয়েছেন এসএ নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। স্বাগত আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, অবশ্যই আমপান বিষয় এবং করোনার বিষয় তো আছেই। দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে দর্শকদের একটু জানিয়ে দিতে চাই আজকের দিনের প্রধান খবরগুলো কি আছে। শুরুতে শিরোনাম। বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আমপান। বিকেল 4টার দিকে আমপানের অগ্রভাগ সাতক্ষীরা সুন্দরবন উপকূলে প্রবেশ করে। রাত 8টার দিকে তা উপকূল অতিক্রম করবে। আবহাওয়া অফিস জানায় অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 140 থেকে 150 কিলোমিটার রয়েছে। তবে কেন্দ্রের 85 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় 200 কিলোমিটার পর্যন্ত। এর প্রভাবে সাতক্ষীরা, খুলনা ও মোংলা উপকূলে 7 থেকে 8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস শুরু হয়েছে। পাশাপাশি উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাত 8টার দিকে বঙ্গোপসাগরের পূর্ব ও পশ্চিম পাশ দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করছে আমপান। তবে এর প্রভাবে সারা রাতই প্রচুর বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগ ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে। সাতক্ষীরা, মোংলা, খুলনা এবং সুন্দরবনের কিছু অংশ, পশ্চিম অংশ এই ঘূর্ণিঝড়ের কবলিত পড়েছে। জলোচ্ছ্বাস হবে, যে 10 থেকে 15 ফিট পর্যন্ত পানি উঠবে আর বৃষ্টি বাদল থাকবে। কিন্তু আমরা যে পরিমাণ আশা করেছিলাম, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, আল্লাহর ইচ্ছায় তার চেয়ে কম ক্ষয়ক্ষতি হচ্ছে। আমপানের সবশেষ পরিস্থিতি জানাতে এখন ব্রিফিং করছে আবহাওয়া অধিদপ্তর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমাদের খুলনা, যেখানে মৎস্য, খুলনা, সাতক্ষীরা এইসব অঞ্চলে, নিম্ন অঞ্চলে নোনা পানিটা প্রবেশ করবে, যার জন্য ফসলের ক্ষতি হবে এবং মাছ তো অনেক নষ্ট হবে। 10 থেকে 12 ফিট এখন, যেটা হ্যাঁ দক্ষিণ পশ্চিম অঞ্চল। এই জলোচ্ছ্বাসটা কবে নাগাদ শেষ হবে? এই যে না, জলোচ্ছ্বাসটা এটা তো পানি নিয়ে সমুদ্র শেষ হয়ে গেল। এই জলোচ্ছ্বাস যতক্ষণ বাতাস চলবে ততটুকু সময় থাকবে, আস্তে আস্তে পানিটা নিচের দিকে নেমে যাবে। এটা তো বন্যা না, এটা হলো ঘূর্ণিঝড়। বন্যা যেটা হয় সেটা তো আমরা পশ্চিম থেকে হিমালয়ের পাদদেশ থেকে যে প্রচুর বৃষ্টি পড়ে যে পানিটা আসে, আর এটা হলো সমুদ্রের পানিটা, যেটা আমাদের কোস্টাল এরিয়া উপকূল হয়ে সমুদ্র থেকে যেটা ল্যান্ডে চলে আসে। সে আসার সময় প্রচুর পানি নিয়ে আসে। সেই পানিটা যখন সে আস্তে আস্তে ল্যান্ডে আসে তখন শক্তিমাত্রা কমতে থাকে ও প্রচুর বৃষ্টিপাত হয় এবং ওই সাইক্লোনটা প্রচুর নোনা পানি নিয়ে আসে। সেই পানিটা ওই ওয়াটার লগিং যেটা বলি আমাদের আটকা থাকে, তখন ওই পানিটা থাকে, কিন্তু আস্তে আস্তে পানিটা কমে যায়। আপা, এই যে কয়েকদিন আগের যেসব ঘূর্ণিঝড় হয়েছে কোনটার সঙ্গে আমরা একটু যদি কম্পেয়ার করি, যে এটা আমরা প্রত্যেকটা সাইক্লোনই ভিন্ন ভিন্ন, এক একটা চরিত্র এক একটা ধরনের। তা আমরা আইলার সাথে একটু সিমিলারিটি পাচ্ছি, কিন্তু এটা একটা আরেকটু অন্য ধরনের। আইলা কি এর চেয়ে শক্তিশালী ছিল? আইলাটা আরেকটু আমাদের শক্তি, প্রতিটা সাইক্লোনে ভিন্ন অনেক শক্তি নিয়ে আসে, কিন্তু আর পরিস্থিতির জায়গার কারণে বাংলাদেশের উপর থেকে যদি সোজাসুজি যেত বা বাংলাদেশের উপর যদি বহুত অংশে সাইক্লোনের বডিটা চলে আসতো, তাহলে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হতো। যেহেতু সেটা একটু রিকাভ করে পশ্চিমবঙ্গের দিকে গেছে, সেহেতু বাংলাদেশ অনেক সেফ হল। একটু পশ্চিমবঙ্গ দিক থেকে ওইটা সাইক্লোনের বাকি অংশটা কেন্দ্রে খুলনা এবং সাতক্ষীরা অঞ্চল হয়ে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। না, মূল কেন্দ্র এখন বাংলাদেশে, মূল যে সাইক্লোনের সেন্টারটা এখন কলকাতার দিকে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আমপানের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন কাউসারা পারভিন, উপপরিচালক আবহাওয়া অধিদপ্তরের। ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় আমপান। বুধবার স্থানীয় সময় 2:30টার দিকে ঘন্টায় 140 থেকে 150 কিলোমিটার বেগে সুন্দরবনের স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। আমপানের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 190 কিলোমিটার। রাত 8টার মধ্যে আমপান পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল পার হবে। কলকাতা 112 কিলোমিটার বেগে বইছে ঝড়। আগামীকাল সকাল পর্যন্ত ঝড়ের তাণ্ডব চলবে বলে জানিয়েছে
জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে। এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। কলকাতায় এরই মধ্যে বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। পশ্চিমবঙ্গে 4 লাখ ও উড়িষ্যায় 1 লাখের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে উপকূলের বিভিন্ন জেলায় আম্পানের প্রভাব পড়তে শুরু করেছে। এখন পর্যন্ত উপকূলের 3 জেলায় 4 জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় লোন্দা খালে স্বেচ্ছাসেবক বাহী নৌকা উল্টে নিখোঁজ সিপিপি টিম লিডার শাহ আলমগীরের মরদেহ 9 ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আর আশ্রয়কেন্দ্রে যাবার সময় গলাচিপার পানপট্টি এলাকায় গাছের ডাল ভেঙে এক শিশুর মৃত্যু হয়েছে। ভোলা চরফেশনেও গাছের ডাল পড়ে একজন নিহত হয়েছে। জেলার ঢালচর ও চর কুকরি মুকরিতে পানি ঢুকে অন্তত 5 থেকে 6 হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চট্টগ্রামের পাটিয়ারে জোয়ারের পানিতে ভেসে যাওয়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বরগুনায় নিরাপদ আশ্রয়ে যাবার সময় মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আশ্রয় কেন্দ্রে যাবার সময় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া জেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে 3 গ্রাম প্লাবিত হয়েছে। বাগেরহাটে গুরুত্বপূর্ণ শরণখোলা বাঁধটি পানির চাপে যে কোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পিরোজপুরের মাঠবাড়িয়ায় মাঝের চরের বেড়িবাঁধ ভেঙে গ্রামের ভেতর পানি প্রবেশ করেছে। এছাড়া জেলার 231 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় 5 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ থাকায় উপকূলের গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ আম্পানের কারণে উপকূলের 19 জেলায় প্রায় 24 লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ভোলার 7 উপজেলার 21টি ঝুঁকিপূর্ণ দ্বীপ ও চরাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 2.5 লাখ মানুষকে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে গড়ে 200 জন করে রাখা হয়েছে। সাতক্ষীরায় প্রায় 2.5 লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। খুলনায় 50,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। খুলনা অঞ্চলে নৌবাহিনীর 25টি জাহাজ প্রস্তুত রয়েছে। মোংলা সমুদ্রবন্দর এলাকায় আশ্রয়কেন্দ্রে গেছেন প্রায় 15,000 মানুষ। চট্টগ্রামে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 4.5 লাখ মানুষকে। এর প্রভাবে বন্দরে অ্যালার্ট 4 জারি করা হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং করে সবাইকে নিরাপদে থাকতে বলা হয়েছে। ঝালকাঠিতে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1.5 লাখ মানুষকে। আর বরিশালে প্রায় 1.5 লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। সুপার সাইক্লোন আম্পান মোকাবেলা ও মানুষের জানমাল রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকে এই কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও জানান, করোনা ভাইরাস মহামারীর মধ্যে এই দুর্যোগ সর্বশক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। মানুষের জানমালের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি রাখার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে গত মঙ্গলবার থেকে সুপার সাইক্লোন আম্পান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসের দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য আমরা ব্যাপকভাবে যখন কাজ করে যাচ্ছি, তখন এই দুর্যোগটা অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারো হাত নেই, যে আমরা ঠেকাতে পারবো না, কিন্তু মানুষের জানমাল কতটুকু রক্ষা করা যায় সে ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং সেটা আমরা নিয়ে যাচ্ছি। পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই আমরা কী কী করণীয় সে সম্পর্কে সবাইকে যেমন সজাগ করে দেওয়া, আর ব্যাপকভাবে সাইক্লোন শেল্টার তৈরি করা, এবং বর্তমানে আমরা যে সাইক্লোন শেল্টারগুলি করেছি মানে মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার। করোনা ভাইরাসে দেশে একদিনে সর্বোচ্চ 1,617 জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় এ পর্যন্ত সর্বোচ্চ 10,260টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া গেছে। এছাড়া এই সময় মারা গেছে আরও 16 জন। এই পর্যন্ত প্রাণ হারালেন মোট 386 জন। সারা দেশে 43টি ল্যাবে গত 24 ঘন্টায় 11,138টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে দেশে মোট 2,03,852 জনের নমুনা পরীক্ষা করা হয়। একদিনে নতুন সুস্থ হয়েছেন 214 জন। মোট সুস্থের সংখ্যা বর্তমানে 5,208 জন। মোট আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিশ্লেষণে সুস্থ হবার হার 19.47% বলে জানানো হয়। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। সেই সাথে নমুনা পরীক্ষার করানোর সময় ব্যক্তিকে সঠিকভাবে তথ্য এবং মোবাইল নাম্বার দেবার জন্য অনুরোধ করা হয়।
সংবাদ সম্প্রসারণে আগেই দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছেন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। তো তিনজনের সাথেই আজকে যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই, যেহেতু এরই মধ্যে আঘাত হেনে ফেলেছে এবং বাংলাদেশ অতিক্রম করছে আমপান, এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। শ্যামল দত্ত যেহেতু পরে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তার কাছে দিয়েই আমি শুরু করি। কি অবস্থা হতে পারে? আমরা যতটুকু আশঙ্কা করেছিলাম যে অনেক বেশি সুপার সাইক্লোন হবে, এটা অনেক বেশি প্রভাব ফেলবে এবং অনেক বেশি ক্ষয়ক্ষতি করে যাবে, এখনো পর্যন্ত কি সেরকম আশঙ্কা করছেন নাকি কিছুটা কম ক্ষয়ক্ষতি হতে পারে? আমার মনে হয় এখনো সেই ধরনের কোনো বিশ্লেষণে আসার সময় আসেনি, কারণ এটি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে অবস্থান করছে এবং এটি যে গতিপথ দেখাচ্ছে আবহাওয়া অধিদপ্তর, তাতে আর কিছুক্ষণ পরেই বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করবে এরকম ধারণা আছে। অন্যদিকে সুন্দরবন তো আসলে আমাদেরকে কি বলবো, যে আমাদের যে রক্ষা করে, এটি আসলে ঐতিহাসিক একটি বাস্তবতা। আমরা এর আগেও বিভিন্ন ঘূর্ণিঝড়ের সময় দেখেছি প্রবল বাতাসের মধ্যেও ঘূর্ণিঝড় মানে দুর্বল হয়ে পড়ে সুন্দরবন অতিক্রম করার সময়, এবং আমাদের একটা রক্ষা কবচ বলা চলে এই পুরো বেলটা। আমরা দুঃখজনক হলো সত্য যে সুন্দরবনের উপর নজর দেইনি সেই অর্থে, কিন্তু সুন্দরবন বারবার আমাদেরকে রক্ষা করছে। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত, এবারের যে ঘূর্ণিঝড়ের একটি আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা আছে। আমি সারাদিনই আজকে বিভিন্ন আমাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে খোঁজখবর নিচ্ছিলাম, বিশেষ করে যে সমস্ত আশ্রয় কেন্দ্র, সে আশ্রয় কেন্দ্রগুলোতে যে যারা আশ্রয় নিয়েছে সেটি খুবই উদ্বেগজনক। কারণ এই যে আমরা এই মুহূর্তে সামাজিক দূরত্বের কথা বলছি, শারীরিক দূরত্বের কথা বলছি, ফলে এই মানুষগুলো একটি নতুন বাস্তবতায় পড়েছে। আমি তাদের কাউকে দেখিনি, শুনিনি যে মাস্ক পরে আছে বা স্যানিটাইজার ইউজ করছে। যদিও কিছু কিছু কালকে আমার সাথে বরগুনার জেলা প্রশাসকের আলাপ হচ্ছিল যে তারা ব্যবস্থাগুলো নিচ্ছেন, কিন্তু কার্যত যখন আমরা মানে আপনার আশ্রয় কেন্দ্রগুলো দেখতে পাচ্ছি, তাতে কিন্তু এরকম কোনো নমুনা দেখিনি। আমি নিজেও গত ফেব্রুয়ারির মাঝামাঝি, জাস্ট লকডাউনের কিছুদিন আগে, মার্চের মাঝামাঝি আমরা ইতে গেছিলাম, দাকোপ অঞ্চলে গিয়েছিলাম একদল সাংবাদিককে নিয়ে একটা ফেলোশিপ প্রোগ্রামে, এবং সেখানে দেখেছি আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে সেই সুবিধাগুলো নেই, টয়লেটের পর্যাপ্ত সুবিধা নেই, এবং এটি একটি আশ্রয় কেন্দ্র এবং এখানে এই লকডাউন পরিস্থিতিতে যেভাবে আসলে এটা আসলে খুবই চ্যালেঞ্জিং, এবং এটা আসলে পালন করাটা, যেটা বলা হয়েছিল শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব, বা এখন যেহেতু করোনা কাল চলছে, খুবই সংকটের ব্যাপার। এই বিষয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো আমাদের প্রতিনিধি এবং সেখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা আমরা করছি। এই মুহূর্তে চলে যাচ্ছি আমি গোলাম মুর্তজা আপনার কাছ থেকে, যেটা শ্যামল দত্ত বলছিলেন যে উনি যেই খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন যে আসলে সেরকম করে দূরত্বগুলো মেনটেন করা হচ্ছে না, বা মাস্ক পরছে না, স্যানিটাইজার সেভাবে ব্যবহার করা হচ্ছে না। আপনিও নিশ্চয়ই জেনেছেন ব্যাপারগুলো, তো কিভাবে পর্যবেক্ষণ করছেন এগুলো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি শেষে যে প্রশ্নটি করলেন এটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের বিষয়, যে মাস্ক পরছে কিনা, স্যানিটাইজার আছে কিনা, হাত ধুচ্ছে কিনা। আমাদের যাদের এই সমস্ত অঞ্চলের, উপকূলীয় অঞ্চলের আশ্রয় কেন্দ্র সম্পর্কে ধারণা আছে, তারা আমরা জানি আমাদের প্রশাসনের থেকে বা রাজনৈতিকভাবে যাই বলা হোক না কেন যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে, এটি আসলে অ্যাবসার্ড একটি বিষয়। এখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করার কোনো ব্যবস্থা বা সুযোগ বা বাস্তবতা কোনোটি নেই লক্ষ লক্ষ মানুষের ক্ষেত্রে। এটি হচ্ছে বাস্তবতা, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে ঘূর্ণিঝড়টি কেমন ক্ষতি করবে বা করতে পারে নিরূপণ করার সময় এখনো আসেনি, কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য আছে সেই তথ্যে অনেকটাই আশাবাদের সংবাদ আছে। আশাবাদের সংবাদ হচ্ছে এইটা যে আপনারা আবহাওয়া অধিদপ্তরের একটি সংবাদ সম্মেলনে গেলেন, ওইটা খুবই অরাজকতাপূর্ণ একটি সংবাদ সম্মেলন আমরা অন্তত শুনতে পেলাম। যেমন প্রশ্ন গোছানো নয়, যিনি উত্তর দিচ্ছিলেন তারও কোনো প্রস্তুতি আছে বলে মনে হলো না। যাই হোক, সেটি একটি ব্যাপার। এই আবহাওয়া অধিদপ্তরই সন্ধ্যা 7টার দিকে বাংলাদেশের অনেক গণমাধ্যমকে যে সংবাদটি নিশ্চিত করেছে, সেই সংবাদটি হচ্ছে এমন যে এর কেন্দ্র, ঘূর্ণিঝড়টির যে কেন্দ্র, সেই কেন্দ্রটি বাংলাদেশে প্রবেশ করছে না, বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা নেই। সুন্দরবনের পাশ দিয়ে, পশ্চিমবঙ্গের পাশ একটি অঞ্চল দিয়ে এটি চলে যাবে। অর্থাৎ তুলনামূলকভাবে মূল ক্ষতিটা করে ঘূর্ণিঝড়ের কেন্দ্র, এবং সেই কেন্দ্র যেহেতু বাংলাদেশের মূল ভূখণ্ডে প্রবেশ করছে না, সেই কারণে ক্ষতির পরিমাণ তুলনামূলক বিচারে অনেক কম হবে। যদিও এখনো নিরূপণ করার সময় আসেনি। খুলনার কিছু অঞ্চল, একটু আগে পর্যন্ত আমরা জানি যে খুলনায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে বাতাস বইছিল,
সাতক্ষীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সাতক্ষীরা অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতি হবে। আমার ধারণা যে ক্ষয়ক্ষতি, ফসলের কিছু ক্ষতি হবে, জমির কিছু ক্ষতি হবে, মাছের কিছু ক্ষতি হবে, প্রাণহানির ক্ষতি হয়তো তুলনামূলকভাবে কম হবে, কারণ আমাদের আশ্রয় কেন্দ্র বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার আমাদের একটা সক্ষমতা আছে, আমাদের একটা প্রস্তুতি আছে। কিন্তু বিপদের কারণ হচ্ছে আমরা হয়তো প্রাণহানি এই ক্ষেত্রে ঠেকাতে পারলাম, আশ্রয় কেন্দ্রে মানুষকে নিয়ে যেতে পারলাম, মানুষ আসলো, খাদ্যও হয়তো আমরা যোগান দিতে পারবো, সাময়িক হয়তো কিছু সমস্যা হবে, কিন্তু মূল যে আতঙ্কের জায়গাটি হয়ে থাকলো সেটি হচ্ছে একসঙ্গে লক্ষ লক্ষ মানুষ বর্তমানের এই করোনা পরিস্থিতিতে, যেটি সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপজ্জনক। এর কি ফল আগামী দিনে পড়ে এবং করোনার যে জি, এই বিষয়টি নিয়ে আলাপ করব আমরা আরো। এই মুহূর্তে বরিশাল থেকে আমাদের সঙ্গে প্রতিনিধি অপূর্ব অপু যুক্ত হয়েছেন, আমরা একটু সেখানে চলে যেতে চাইছি বরিশালের সবশেষ অবস্থা জানবার জন্য। অপূর্ব অপু, বরিশালের আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে নিশ্চয়ই বিদ্যুৎ নেই এখন পর্যন্ত, বিদ্যুৎ চলে গিয়েছে দেখা যাচ্ছে। কি পরিস্থিতি? এটা নিশ্চয়ই কোনো সাইক্লোন সেন্টার? হ্যাঁ, আসলে বরিশালে কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং কখন এই বিদ্যুৎ আসবে আসলে তার কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে বিদ্যুৎ কর্মকর্তারা আসলে বলতে পারেনি। তবে আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, বরিশালে কিন্তু এই মুহূর্তে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইছে এবং বরিশাল কীর্তনখোলা নদীতে কিন্তু স্বাভাবিক পানি থেকে কিন্তু 2 থেকে 3 ফুট কিন্তু পানি বেশি রয়েছে। এবং বিভিন্ন সাইক্লোন শেল্টারে কিন্তু বরিশালের বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী জানিয়েছেন যে 14 লাখের বেশি মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে বরিশালের করাপুরের একটি সাইক্লোন শেল্টারে পরিদর্শন রয়েছে বরিশালের জেলা প্রশাসক, তিনি এসে সরাসরি কিন্তু দেখভাল করছেন। এর আগেও আরও কয়েকটি সাইক্লোন শেল্টারে তিনি গিয়েছেন। আমরা একটু সরাসরি জেলা প্রশাসকের সাথে যুক্ত হবে, এস এম মজিউর রহমান। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা দেখতেই পাচ্ছি এখানে আসলে বিদ্যুৎ নেই, বরিশালের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই, সার্বিক বরিশালের যে প্রস্তুতি কি বা আপনারা কিভাবে মোকাবেলা করছেন? ধন্যবাদ। আমি শুরুতে আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদের রক্ষার মালিক এবং রক্ষা করেছেন। আমরা এই মুহূর্তে কি একটু স্বস্তিতে আছি, তবে আমাদের ব্যাপক প্রস্তুতি ছিল যদি এই আমফান আমাদের ব্যাপক আঘাত আনে তাহলে আমরা আমাদের লোকজনকে কিন্তু সাইক্লোন সেন্টারে নিয়ে আসছে। আপনি এখানে দেখেছেন যে প্রত্যেকটা রুমেই কিন্তু লোকজন রয়েছে এবং এভাবে কিন্তু আমাদের প্রায় 751টি সাইক্লোন সেন্টারে কিন্তু 2.5 লক্ষের উপরে লোক অবস্থান করছে এবং সেখানে কিন্তু আমাদের স্থানীয় চেয়ারম্যান মেম্বার যারা আছে স্বাস্থ্য বিষয় কিন্তু দেখছেন এবং এর মধ্যে গড়ের পানিটা কিছু বেড়েছে বলেছেন। আসলে সতর্কতার কারণে কিন্তু বিদ্যুৎ লাইনটা অফ রাখা হয়েছে, কারণ বিদ্যুতে যে সমস্ত মানুষ এখানে এসেছে তাদের খাবার দাবারের আমি আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, যে সমস্ত মানুষ এখানে এসেছে তাদের খাবার দাবারের কি ব্যবস্থা করছেন? এবং আমরা এই অভিযোগও শুনছি বিভিন্ন জায়গায় প্রত্যন্ত এলাকায় মানুষ আসতেও চাচ্ছে না, আপনারা বারবার আহ্বান জানাচ্ছেন। এই সমস্যা থাকে, তবে আমরা কিন্তু প্রথমে যেমন আহ্বান জানিয়েছিলাম কোথাও কিন্তু আমরা ফোর্স করেও কিন্তু নিয়ে আসছি এবং প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমাদের খাবার ব্যবস্থা রাখা আছে এবং বিশেষ করে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আমরা চাল ডালের মাধ্যমে খিচুড়ি রান্না করেছি। তাছাড়া শুকনো খাবার কিন্তু গত রাত থেকে আমরা শুকনো খাবার দিয়েছি এবং আমরা সেহরির আয়োজনটি করেছি, সব জায়গায় কিন্তু ইফতারের আয়োজনটি হচ্ছে কোনো এই সিগন্যাল দেওয়া না পর্যন্ত অবস্থান করে আমরা তাদের সকল দেখাশোনার দায়িত্ব আমাদের। অপূর্ব অপুর কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, অপূর্ব অপুর মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। অপূর্ব অপু যদি আমার হয়ে জেলা প্রশাসককে প্রশ্নটি করতেন। সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একটি আশ্রয় কেন্দ্র, সেখানে একই বেঞ্চে 3-4 জন করে বসানো হয়েছে এবং ম্যাক্সিমাম লোকের, অধিকাংশ লোকের মুখেই কিন্তু মাস্ক নেই। আগে থেকে গতকালকে পর্যন্ত আপনি প্রস্তুতির খবর জানিয়েছিলেন যে সবকিছু এগুলো প্রস্তুত রাখা হয়েছে, মাস্ক, স্যানিটাইজার সবকিছু, কিন্তু এই রুমটার মধ্যেই তো এতজন লোকজন বসে আছে, ম্যাক্সিমাম 80% লোকের মুখে দেখতে পাচ্ছি যে মাস্ক নেই। আমি সরাসরি প্রশ্নটি আমি করছি জেলা প্রশাসককে। একটি স্টুডিও থেকে একটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে এখানে যারা বসে রয়েছে অধিকাংশের মুখে মাস্ক নেই এবং একটি রুমে সামাজিক দূরত্ব নিশ্চিত করার যে বিষয়টি সেটিও আসলে এক ধরনের নেই, তো সেই ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন আর কি? ধন্যবাদ আপনাকে। আমি এসে নিজেও কিন্তু চার্জ করেছিলাম। মূল বিষয় যে হচ্ছে যে অনেকেই তাড়াহুড়া করে চলে আসে, বলছে মাস্ক ভুলে রেখে এসেছি, মাস্ক অনেকে পকেটে রেখে দিয়েছেন। এখানে অনেকগুলো রুমে আছে, কিছু রুমে কিছু লোক মাস্ক পরে নাই, কিছু লোক মাস্ক পরেছে। তবে এটা আমার মনে সবার সচেতন হওয়া দরকার যে সবসময় মাস্কটি কাছে রাখা। ধন্যবাদ। আসলে জেলা প্রশাসক যেমনটি জানিয়েছেন, আমরাও দেখেছি যে তাদের পক্ষ থেকে কিন্তু বারবার অনুরোধ জানানো হয়েছে, আহ্বান জানানো হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে বাধ্যও করা হয়েছে।
অপূর্ব আপু, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে আমরা এবার আমাদের অন্য যে গেস্ট আছেন কলকাতায়, সেখানে তার কাছে চলে যেতে চাই। পার্থ মুখোপাধ্যায়, কলকাতায় আঘাত এনেছে আমপান, এবং কলকাতায় আমরা ধারণা করছিলাম বা খবরগুলোতে দেখছিলাম যে পশ্চিমবঙ্গেই আসলে মূল কেন্দ্র এটা। সেখানকার সবশেষ পরিস্থিতি কি এবং কতটুকুন তাণ্ডব চালাচ্ছে আমপান? আমি মোর্তাজা ভাইয়ের কথা রেস ধরে বলতে চাই যে এই যাত্রায় বাংলাদেশকে বাঁচিয়ে দিল কলকাতা, আর নির্দিষ্ট করে বললে একদম পশ্চিমবঙ্গ। কারণ সাত দুপুর থেকে যখন গঙ্গাসাগর ওখান দিয়ে আমফান ঢোকে, তারপরে তাণ্ডব চালিয়েছে একের পর এক এলাকা, এবং তারপরও যখন কলকাতা 112, 115, 120 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে, তাণ্ডব চলছে, সমস্ত জিনিস পড়ে যাচ্ছে, তখনও একের পর দেখা গেছে যে ঝড়টা আস্তে আস্তে সরে যাচ্ছে বা সরে গেছে। হাওড়া গেছে, ব্যারাকপুর, কল্যাণী সীমান্ত, যে কথা উনি বলছিলেন যে এটা হয়তো রাত 10টা নাগাদ এটা গিয়ে আপনাদের বাংলাদেশ সীমান্তে গিয়ে পৌঁছাবে, যেখানে বগুলা বলি আমরা। তারপরে দর্শনা সীমান্ত হয়ে মেহেরপুর হয়ে এই ঝড়টা বাংলাদেশে ঢুকবে, এবং নির্দিষ্ট করে বললে ঝড়ের যে চোখ বা আয় সেটা কখনোই বাংলাদেশকে হিট করছে না। যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে টেল পোর্শনটা, মানে ক্ষয়ক্ষতিটা সে তুলনায় অনেক কম হতে যাচ্ছে বাংলাদেশে। তুলনায় পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে কলকাতায় যা ঝড় বয়েছে, কলকাতার হেন কোনো রাস্তা নেই যেখানে কোনো গাছ পড়েনি, ইলেকট্রিকের পোস্ট পড়েনি, সিগন্যালিং এর পোস্ট পড়েনি, হোর্ডিং বা ব্যানার সব উড়ে গেছে। এখনো পর্যন্ত 5 জন মানুষের মৃত্যুর খবর পাচ্ছি আমরা, কিন্তু এটা খুবই কম, মানে ধারণা করা হচ্ছে এটা অন্তত কয়েক গুণ বাড়বে। আর ফসলের ক্ষয়ক্ষতি পরিমাণ করার মতো সময় এখনো আসেনি। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, যে পূর্বাভাসটা এবার এত নির্দিষ্টভাবে মিলে গিয়েছে, ফলে অনেকটাই ক্ষয়ক্ষতি বাঁচানো গেছে। জি, পার্থ মুখোপাধ্যায়, গোলাম মুর্তজা, শ্যামল দত্ত তিনজনই থাকবেন আমাদের সঙ্গে। একটা বিরতির সময় হয়ে গেছে। নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন কলকাতার এসএ নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। শ্যামল দত্ত, কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তর যে ব্রিফিংটি করছিল, সেখানে কাউসারা পারভিন উপপরিচালক তিনি জানাচ্ছিলেন, আমরা যেরকমটা সারাদিনের খবরে দিয়েছি যে 7 থেকে 8 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে, তিনি জানাচ্ছিলেন যে 10 থেকে 12 ফুট পর্যন্ত এটা হতে পারে। লোনা পানি ঢুকে ফসল এবং মাছের ক্ষতি হবে, যে ব্যাপারগুলো তিনি বলছিলেন। এই ক্ষয়ক্ষতিগুলো তো হবে, সেটা আমরা জানি। এছাড়া আরেকটা বিষয় যেটা দেখেছি যে সেখানকার এই উপকূলীয় অঞ্চলগুলোতে বেড়িবাঁধ যেগুলো আছে, এগুলোর উচ্চতা আমরা যতটুকু জানি যে 10 ফুটের মতো। সেক্ষেত্রে যদি 10 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়ে যায়, সেক্ষেত্রে আসলে কি কি ধরনের সমস্যা হতে পারে, এবং এই বেড়িবাঁধগুলো কেন এত, যতটুকু জানি যে আমরা প্রায় 40 বছর ধরে, 4 দশক ধরে এগুলোর কোনো জেলাগুলোতে বেড়িবাঁধের তেমন কোনো মেরামত কাজ করা হয়নি। দেখুন, একটু আগে আমি বলছিলাম আপনাকে যে আমি কদিন আগে দাকুপ অঞ্চলে ঘুরে এসেছি, এবং সেখানে এখনো পর্যন্ত মানুষের মিষ্টি পানীয়ের সরবরাহ হচ্ছে পুকুরের পানি, মানে একটা পুকুর রেখে দেয় খাওয়ার জন্য, আর একটা পুকুরে তারা স্নান টান করে। এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আপনি বলছিলেন পোল্ডারের কথা, বাঁধগুলোর কথা, বেড়িবাঁধ কথা, এবং আমি অধিকাংশ জায়গায় দেখেছি বেড়িবাঁধগুলো ভাঙা, সংস্কার হয়নি প্রপারলি। ফলে যে হাইটের কথা বলা হচ্ছে জলোচ্ছ্বাসের, তাতে অধিকাংশ বাঁধ ভেঙে যাবে, লোনা পানি ঢুকে যাবে, এবং সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হবে। মানে আমি যেটা বলছি যে যে ধরনের আত্মতৃপ্তি দেখানো হচ্ছে যে খুব একটা ক্ষতি হবে না এবার, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে অনেকগুলো দিক থেকে চিন্তা করতে হবে। একটা তো আছে যে করোনার দুর্যোগের একটা বিষয় আছে, করোনার সঙ্গে মিলিয়ে আমরা একটু আগে যেটা আমি বলছিলাম, আপনিও জিজ্ঞেস করছিলেন যে একটা ক্যাম্পের ভিতরে, আশ্রয় কেন্দ্রের ভিতরে কোনো কেউ আসলে সামাজিক দূরত্ব মানছে না, কোনো মাস্ক নেই। ফলে আমাদের করোনা রোগে আগামীতে বেড়ে যাবে কিনা, স্বাস্থ্য দপ্তরের একটা বিশেষ সার্ভেলেন্স করা দরকার পোস্ট ইয়েতে। দ্বিতীয়ত যে জিনিসটি হচ্ছে যে এখনো পর্যন্ত বলা মুশকিল, একটা খালি এইটুকু আমরা নিশ্চিত হয়েছি যে ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র বা আই যেটি বলে, চোখ বলা হয় যেটি, সেটি বাংলাদেশে আসছে না, ফলে এই কারণে কিছুটা ক্ষয়ক্ষতি কম। কিন্তু এই ঘূর্ণিঝড়কে এখনো বিশ্লেষণ করতে হলে আমাদের মনে হয় আরো কিছু অপেক্ষা করতে হবে, কারণ এখনো দেখার অপেক্ষায় আছি আমরা। দ্বিতীয়ত আর খুলনা অঞ্চলে একের পর এক, খুলনা বরিশাল এই বেল্টে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আসলে বিপর্যস্ত করে ফেলেছে সাধারণ মানুষকে। সিডোর, আইলা, বুলবুল, এরপরে এসে এটি। ফলে সাধারণ মানুষ যখনই একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তখনই আবার আরেকটি বিপর্যয় আসে। এই ক্ষেত্রে আমাদের মনে হয় পোস্ট কালকের পরে প্রথম হবে আসলে সাধারণ মানুষকে আগে রেস্কিউ করা,
তারা যাতে নিজের ঘর বাড়িতে, এই আশ্রয় কেন্দ্র থেকে সবাইকে দ্রুত সরাতে হবে, মানে ঝড় থামার সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে পাঠানো যায় কিনা সেটি দেখতে হবে। কারণ আমরা যেভাবে দেখছি গাদাগাদি করে থাকছে, তাতে সংক্রমণ বাড়বে। তাহলে প্রথম কাজ হবে তাদেরকে যত দ্রুত সম্ভব আসলে তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া। কিন্তু যাদের বাড়িঘর ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে আমরা মানুষ মারা যাবার খবরও পাচ্ছিলাম এবং বাড়িঘরগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেগুলো আমরা আমাদের খবরে দেখছিলাম। তো এই ক্ষতিগ্রস্ত, যেগুলো অতিরিক্ত মাত্রায় ক্ষতিগ্রস্ত, সেই সমস্ত লোকজনকে তো আর এত দ্রুততা আসলে তাদেরকে বাড়িঘরে পাঠানো যাবে না। তো সেক্ষেত্রে আশ্রয়কেন্দ্রে এবার আমরা দেখেছি যে যেই সংখ্যা আগে ছিল তা ডাবল করা হয়েছে এবং আরও কিছু স্কুল কলেজ বা কিছু বাড়িঘরেও ব্যবহার করা হয়েছে আশ্রয়কেন্দ্র হিসেবে, ডাবলেরও বেশি করা হয়েছে, 14,000+। কিন্তু সেটাও কি যথেষ্ট কিনা? কারণ কিছুক্ষণ আগে একটা জেলার চিত্রই তো আমাদেরকে অনেকখানি শঙ্কা জাগানিয়েছিল। একটা রুমে অনেকজন বসে আছে একটা বেঞ্চিতে এবং তাদের কারো কোনো সুরক্ষা মাস্ক বা অন্যরকম কোনো কিছু গ্লাভস তাদেরকে আমরা পড়তে দেখিনি। গোলাম মুর্তজা, আপনার কাছ থেকে নিব এই প্রশ্নের উত্তর। জি, আমাদের প্রশাসন আগের তুলনায় অনেক বেশি গতিশীল হয়েছে, বিশেষ করে ঘূর্ণিঝড় বা এরকমের প্রাকৃতিক দুর্যোগের সময়ে। দেখেন আপনি মোটামুটি ভাবে মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে পেরেছে। আপনি যে কথা বলছিলেন যে আমাদের আশ্রয় কেন্দ্রের সংখ্যা বেড়েছে, এই জায়গা পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত প্রশংসার। কিন্তু একই সঙ্গে আরেকটি কথা বলা দরকার, সেটি হচ্ছে আমাদের প্রশাসন যারা পরিচালনা করছেন, তারা এক ধরনের মুখস্থ কথায় অভ্যস্ত হয়ে গেছেন। এই মুখস্থ কথাটা খুব ক্ষতিকর। তারা বাস্তবতার স্বীকার করতে চান না, বাস্তবতা স্বীকার না করে তারা মুখস্থ রিডিং করেন। তো সেই মুখস্থ পড়াটা হচ্ছে এরকম, যেমন একটু আগে জেলা প্রশাসক যেটা বললেন যে 2.5 লক্ষ মানুষ, তাদের সবার জন্য তারা খাবারের ব্যবস্থা করেছেন। এটি একটা অবিশ্বাস্য কথা। 2.5 লক্ষ মানুষের জন্য খিচুড়ি রান্না করার সক্ষমতা ওই জেলা প্রশাসকের নাই। কত মানুষের জন্য কত খাবার রান্না করেছেন আমাদের প্রতিনিধি যদি এই প্রশ্নটা করতে, তাহলে বাস্তব সত্যটা বের হতো। অর্থাৎ খাবারের একটা অপর্যাপ্ততা আছে এই জায়গাটিতে। আর শ্যামলদা যে কথাগুলো বলছেন আমি আর রিপিট করি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু বাথরুম থেকে শুরু করে অন্যান্য অনেক সংকট আছে এই আশ্রয় কেন্দ্রগুলোতে, সে কারণে যখন আপনার ঘূর্ণিঝড়টি থেমে যাবে, অল্প বৃষ্টি থাকলেও মানুষ কিন্তু এই জায়গা থেকে বের হয়ে যাবে। মানুষের ঘর বাড়িগুলো কি করে যত দ্রুত প্রস্তুত করার ক্ষেত্রে সহায়তা করা যায়, এটা আমাদের প্রথমত দেখা দরকার। আর মানুষ, ওই যে জেলা প্রশাসক বললেন মানুষ বাড়ি থেকে মাস্ক নিয়ে আসতে ভুলে গেছে, বিষয়টি তা নয়। বিষয়টি হচ্ছে তাদের মাস্ক নেই। জেলা প্রশাসন বলেছেন আমরা প্রস্তুত আছি। প্রস্তুত থাকার অর্থ বোঝায় যে মানুষ আসবে আর তাদেরকে আপনি একটি করে মাস্ক দেবেন, তা তো নয়। তাহলে আপনারা এই মুখস্থ কথা বলা বন্ধ করে বাস্তবতায় ফিরে আসেন। অবশ্যই বাস্তবতায় তাদেরকে ফিরতে হবে। ভুলে যাবে এটা কোনো উত্তর হতে পারে না। কারণ গতকালকে থেকেই ওনারা বলছিলেন যে এগুলোর ব্যবস্থা ওনারা করে রেখেছেন, তাহলে ওনারা দিলেন না কেন যদি তারা ভুলেই যায় নিয়ে আসতে? আমরা এই মুহূর্তে আবার একটু কলকাতার খবর জানতে চাই পার্থ মুখোপাধ্যায়ের কাছ থেকে। এই মুহূর্তে যে কলকাতায় আমপানের যে প্রভাব, সেটা আপনি কতটুকুন বলে আপনার মনে হচ্ছে, আপনি কতটুকুন দেখছেন? আরেকটা বিষয় যেটা জানতে চাই, আমাদের যে প্রস্তুতি বা আমাদের এখানকার যা হচ্ছে, আমাদের দুজন অতিথিও আলাপ করছিলেন, নিশ্চয়ই আপনি শুনেছেন। কলকাতা আসলে আমপান মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি রাখা হয়েছে সেটা আমাদের একটু জানাবেন। এই মুহূর্তে আপনার সঙ্গে যখন কথা বলছি তখন আবার তীব্র গতিতে ঝড় শুরু হয়েছে কলকাতাতে। মাঝে একটু কমেছিল, সেটা প্রায় 112। আপনি যদি হিসাব করে দেখেন যতক্ষণ ধরে ঝড় হচ্ছে এবং প্রেডিকশন যতক্ষণ আছে, তাতে প্রায় টানা 5-6 ঘন্টা ঘূর্ণিঝড় চলছে কলকাতাতে। এবং আপনার রেফারেন্সের জন্য বলি, 1737 সালে এরকম একটা ঝড়, মানে 5 ঘন্টা টানা ঝড় কলকাতা ফেস করেছিল। তারপর আয়লা, বুলবুল, হুদুদ অনেক কিছু গেছে, কিন্তু টানা 5 ঘন্টা ঝড় সাম্প্রতিককালে কলকাতা প্রত্যক্ষ করেনি, গত 100 বছর ধরে করেইনি। আর আপনি করোনা বা পোস্ট করোনা বিষয়টা জানেন, হ্যাঁ, পশ্চিমবঙ্গে করোনা প্রবল ভাবে আকার নিয়েছে, ছড়াচ্ছে। একই সমস্যা দুপারেই। এখানেও অ্যাডিকুয়েট সময় নিয়ে সমস্ত শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু একটা সামাজিক সচেতনতা পশ্চিমবঙ্গে গড়ে তোলা গেছে। সেটা হলো মাস্ক হয়তো নেই, কিন্তু রুমাল আছে, গামছা আছে বা আঁচল আছে। এটা অদ্ভুত ভাবে দেখা গেছে পশ্চিমবঙ্গের সুন্দরবন লাগোয়া সমস্ত ত্রাণ শিবিরে। একটা হয়েছে কি, এক একটা ঘরে নির্দিষ্ট করে চক কেটে কেটে দেওয়া হয়েছে যে এর বাইরে বেরোবে না। কারণ এটা তো 5-6 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা ব্যাপার। কেউ বাথরুম যাওয়ার সময় সবাই তো একসঙ্গে যাবে না, এক এক করে যেতে পারে। আর এই মাস্কটা যেটা বললো আপনাকে, গামছা, রুমাল, শাড়ির আঁচল, ধুতির খুঁট, এই দিয়ে তারা বেঁধেছে। আর বাচ্চাদের ক্ষেত্রেও ওই বাবা মা একটা করে কাপড় ফালি বেঁধে দিয়েছে। এটা একটা ভালো হয়েছে। স্যানিটাইজার হয়তো পাওয়া যায়নি, সেটা সম্ভবপর নয়, কিন্তু একটা ছোট সাবান দেওয়া গেছে, 5 টাকা দামের সাবান প্রত্যেককে সঙ্গে করে দেওয়া গেছে। এইটা একটা প্রাইমারি আটকানো গেছে, কিন্তু সেটা আগামী দিনে কতটা ফল দেবে সেটা পরে হয়ে যাবে, কারণ সেটা বোঝার জায়গা এখনো আসেনি।
তার চেয়েও বড় কথা, কারণ এখন যে ঝড় আবার শুরু হলো, তাতে বোঝাই যাচ্ছে আগামী ঘন্টা দুয়েক কলকাতা আবার একটা ঝড় প্রত্যক্ষ করতে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে, গাছ বাড়ি ভাঙা তো ছেড়েই দিন আপনি, কিন্তু তার বাইরেও মানুষের হতাহতের সংখ্যাটা বাড়ছে, সেটা একটা অ্যালার্মিং পজিশন। জি, আপনারা তিনজনই আছেন আমাদের সঙ্গে। আরেকটা বিরতির সময় হয়ে গেছে নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণ চলছে। সাথে আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। শ্যামল দত্ত, আপনার কাছ থেকে জানবো, সামাজিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজার সবকিছুর অবস্থা নিয়ে আমরা কথা বলেছি, দেখেছি, এগুলো গেল একটা পাশ। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে এখন যে করোনাকালীন সময়টা, সেখানে যারা চিহ্নিত কিংবা অনেকে হয়তো যারা করোনা আক্রান্ত তাদের সংস্পর্শে গিয়েছেন বা সন্দেহভাজন এরকম অনেকে আছে, তাদেরকে তো আসলে আমরা যেরকম দেখছি যে এক রুমে অনেকজনকে রাখা হচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে তো তাদেরকে এক রুমে তো রাখাই যাবে না, সামাজিক দূরত্বর ব্যাপারটা তো এক রুমে মানাই যাবে না, অন্য জায়গায় আলাদা করে রাখা, কিংবা উপকূলীয় এলাকাগুলো তো খুব বেশি না হলেও করোনা আক্রান্ত রোগী আছে, তাদের ক্ষেত্রে কি করা হয়েছে, এই সংক্রান্ত কোনো খবরাখবর পেয়েছেন কিনা? একটু বলে রাখি যে আমি কালকে স্বাস্থ্য দপ্তরের সাথে এই বিষয়টা নিয়ে কিছুটা আলাপ করার চেষ্টা করেছিলাম। তাতে তারা বলেছে তারা একটা ভিন্ন নির্দেশনা পাঠিয়েছেন যে এই অবস্থায় করোনা পরিস্থিতির আলোকে কি কি পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে যেমন অনেক জায়গায় সার্কুলার সেন্টার করা হয়েছে, যেমন মসজিদকে, স্কুলকে, ফলে করোনা রোগী যারা আছেন বা করোনা আক্রান্ত বা সন্দেহভাজন বা আইসোলেশনে যারা আছেন, তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে আনা হয়নি, তাদেরকে সেপারেট একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। এটা কালকে আমাকে বরগুনার ডিসিও মোস্তাইন বিল্লাহ তিনি জানিয়েছেন। তাদের জন্য একটা পৃথক ব্যবস্থাপনা করার চেষ্টা করেছেন তারা। জানি না এখন আগামীকাল বোঝা যাবে আসলে শেষ পর্যন্ত কতগুলো সফল হয়েছে। কিন্তু এটা আমি যতটুকু জানি স্বাস্থ্য দপ্তর থেকে কালকে একটা নির্দেশনা প্রত্যেক জেলা প্রশাসক বরাবরে গেছেন যে তারা কি করবেন এবং এই ক্ষেত্রে তাদের করণীয় কি হবে। এখন দেখার বিষয় যে এই স্বাস্থ্য এবং দুর্যোগ এবং আরো অন্যান্য স্থানীয় সরকার বা মন্ত্রী পরিষদ বিভাগ মিলে শেষ পর্যন্ত কি ব্যবস্থাপনাটি করেছেন। যেমন এই মুহূর্তে যখন বলছি, একটু আগে শুনছিলাম যে পার্থ মুখোপাধ্যায়ের কাছে যে এটি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের কোন জেলা দিয়ে যাবে, ফলে এখন চট্টগ্রাম জেলায় পদক্ষেপ নেওয়ার অত গুরুত্বপূর্ণ না যতখানি প্রয়োজন মেহেরপুরের জন্য। মেহেরপুর উপর দিয়ে যাবে এটি, এবং মেহেরপুরের আশেপাশের জেলাগুলোর জন্য এখনই প্রস্তুতি শুরু করা দরকার, যেটি হয়তো ভোর রাতের দিকে অতিক্রম করবে। ফলে এগুলো এটি এখন মানে এত আধুনিক বিজ্ঞান হয়েছে, আপনি গতিপথ নির্ণয় করতে পারেন, বুঝতে পারেন এক্স্যাক্টলি কোন কোন জায়গায় ব্যবস্থা নেওয়ার সময় কিন্তু আমরা পেয়ে যাই। জি, গোলাম মুর্তজা, স্বাস্থ্য অধিদপ্তর থেকে তো নির্দেশনা দিয়েছে গতকাল, কিন্তু সেই নির্দেশনা, অনেক রকম নির্দেশনাই তো থাকে, কিন্তু বাস্তবতা দেখা যায় ভিন্ন। আপনি যেটা বলছিলেন যে মুখস্থ অনেক কথাই আমরা বলে দেই, সেক্ষেত্রে আপনি কোনো খবরাখবর রেখেছেন কিনা যে আসলে মানা হচ্ছে কিনা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা, যারা আইসোলেশনে রাখবে কিংবা যারা করোনা আক্রান্ত? কথা, এটি মানার যে বাস্তবতা, যে সক্ষমতা, সেই বাস্তবতা এবং সক্ষমতা আমাদের নেই। স্বাস্থ্য অধিদপ্তর যা বলেছে সেটা শুধুমাত্রই বলার জন্য বলা। স্বাস্থ্য অধিদপ্তর যে নির্দেশনা দিয়েছে সেটা শুধুমাত্রই নির্দেশনা দেওয়ার জন্য দেয়া, এর কোনো বাস্তব ভিত্তি নেই। আরেকটি কথা, যে এর ভিত্তি থাকতো, যদি আমরা লক্ষ লক্ষ মানুষকে যদি শনাক্ত করতে পারতাম, পরীক্ষা করতে পারতাম, তাহলে এর একটা ভিত্তি থাকতো। আপনি 17 কোটি মানুষের জন্য আজকে 2 মাস পরে এসে সর্বোচ্চ 10,000 পরীক্ষা করতে পারছেন, 10,000 মানুষের নমুনা পরীক্ষা করতে পারতেন। এটি আজকে পরীক্ষা করার দরকার ছিল 2 লক্ষ মানুষের, তাহলে আমরা বুঝতে পারতাম যে কারা আক্রান্ত হয়েছেন বা কারা আক্রান্ত হননি। আমরা তো জানিই না যে কারা আক্রান্ত হয়েছেন করোনায়, কারা আক্রান্ত হননি। সুতরাং কোন মানুষকে মসজিদে বা স্কুলে নিয়ে যাওয়ার যে নির্দেশনা, এটার আসলে কোনো বাস্তব ভিত্তি নেই। যাই হোক, আমরা সেই জায়গার আলোচনায় যাই না। এখন আলোচনায় যে জায়গাটিতে করা দরকার, যে আগের অংশে যেটি বলছিলাম, কত দ্রুত এই মানুষদেরকে আলাদা করা যায় এবং বিশেষ ব্যবস্থাপনায় নজর দেওয়া যায় কিনা, যে সমস্ত অঞ্চলের মানুষকে এক জায়গাতে আনা হলো, শেল্টার সেন্টারে আনা হলো, সেই সমস্ত অঞ্চলের উপসর্গ যাদের আছে তাদের সর্বাধিক গুরুত্ব দিয়ে পরীক্ষা করা, উপসর্গ যাদের নাই তার মধ্যেও যদি মনে করা হয় তাহলে কত সংখ্যক। জি, এখন আসলে আমাদের এই পরবর্তী পদক্ষেপ নিয়ে খুব সচেতনতার সাথে এবং যত দ্রুত সম্ভব কাজ করা যায় সেটার দিকেই নজর দিতে হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।